ঈদ মোবারক, স্বাগত ডিবিসি সংবাদে। সাথে আছি সুরভি আলম তরণী। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি। সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস সারমনি অ্যাওয়ার্ড। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সরকার ও বিএনপির কয়েকটি সূত্র থেকে জানা গেছে। আরও জানা গেছে ওই সাক্ষাৎটি হতে পারে 13ই জুন। আগামী 14ই জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। যুক্তরাজ্য থেকে পাচার করা অর্থ ফেরানো সহজ নয়, তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরে বিষয়টি উঠলে কাজ এগিয়ে থাকবে, এমনটাই মনে করছেন কূটনীতি বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা। তারা বলছে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে এই ধরনের কূটনৈতিক উদ্যোগের কার্যকারিতা সীমিত থাকলেও উদ্যোগ ভালো। ডক্টর ইউনূসের প্রেস সচিব জানিয়েছিলেন, এই সফরে লন্ডনে পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হবে। কিন্তু অর্থ ফিরিয়ে আনা কি সহজ? অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, এ কার্যক্রম একেবারে অসম্ভব নয়, তবে প্রক্রিয়া জটিল। দেশের থেকে অবৈধভাবে যে টাকা চলে গেছে তা ফেরত আনা সহজ ব্যাপার না। প্রথমে এটাকে আমাদের চিহ্নিত করতে হয় যে এই টাকা দিয়ে কোথায় কি সম্পদ সংগৃহীত হয়েছে। চুরি করা টাকার যোগসূত্র স্থাপন করাটা সহজ ব্যাপার না, এবং সেটা যদি হয়ও সেইটা ওই দেশের আদালতে জব্দ করে ওটাকে আবার টাকায় পরিণত করে দেশের ভিতরে নিয়ে আসা, এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কূটনীতি বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, অন্তর্বর্তী সরকার প্রক্রিয়া শুরুটা করলে পরের নির্বাচিত সরকারের জন্য কাজ এগিয়ে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার কাজটা যদি এগিয়ে রাখে তাহলে অসুবিধা তো নেই, কারণ যদি আলোচনা শুরু করে এবং সে যদি অর্থটা নাও আনতে পারে তার সময়, অ্যাটলিস্ট যদি কাঠামোটা যদি তৈরি করার জন্য যদি সাহায্য করে, তাহলে ভবিষ্যতে যেই সরকারে আসুক না কেন সেটাকে কাজে লাগাতে পারবে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার সময় চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বোনের মেয়ে, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিলু সিদ্দিক। সেই সম্ভাবনা কম বলেই মনে করেন অধ্যাপক ইমতিয়াজ। বোন রাজনীতির একটা অংশ থাকে, তো দেখা দরকার যে কি ধরনের আলোচনা হলো, কাদের সাথে আলোচনা হলো। যুক্তরাজ্য বলতে গেলে পিছন থেকে বেশ কতগুলো কম্প্রোমাইজ ফর্মুলা থেকে শুরু করে রেজলিউশন, কনফ্লিক্ট রেজলিউশন ইত্যাদি করে থাকে। সফরকালে 11ই জুন ডক্টর ইউনূস লন্ডনের ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠক করবেন এবং 12ই জুন সাক্ষাৎ হবে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। একই দিনে সেন্ট জেমস প্রাসাদে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের সব রাজনৈতিক দলকে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার এবং ধোঁকাবাজির চক্র বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অন্তর্বর্তী সরকার 2-1টি রাজনৈতিক দলের পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং ধোঁকাবাজির চক্র বন্ধ করতে দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। আর ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু গণতন্ত্র চাইলেই হবে না, গণতন্ত্রকে বুঝতে হবে। শুধু গণতন্ত্র হলেই তো হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতন্ত্রের যেমন অধিকার আছে, গণতন্ত্রের যেমন দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকার অর্থেই এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে। এদিকে সোমবার বিকালে কক্সবাজারের পেকুয়ায় বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কোনো বিকল্প নেই। কোনো গণতান্ত্রিক শক্তি জন্ম না হয়, সেজন্য আমরা গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নিয়ে যাব। এই জন্যে আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত শীঘ্র সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এখনো কথা বলে যাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। অন্যদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী 2-1টি রাজনৈতিক দল সরকারের উপর বিশেষ প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন। 71 সালে এত লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল, সেখানে আপনারা তাদের সাথে আপনারা কি করে
বিট্রে করলেন। কোন রাজনৈতিক দলকে সংগঠিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সরকার বিতর্কিত হবে। বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হবে না যদি জনগণের সেন্টিমেন্টটা তারা ধারণ করে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ যেন অনিশ্চিত না হয়ে পড়ে সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর নির্বাচনের সময় ঘোষণার পর বিভ্রান্তি অনেকটাই কেটে গেছে বলে মনে করেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি নির্বাচনী রোডম্যাপের নিশ্চয়তার পাশাপাশি যুবক ও প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানান। তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন, আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না হয়। অবশ্যই এবারকার মধ্যে সমস্ত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এদিকে কুমিল্লার ১৪ গ্রামে মিয়াবাজার কলেজ মিলনায়তনে উজিরপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে গুজব সৃষ্টি হচ্ছিল, নির্বাচনের রোডম্যাপে তা কেটে গেছে। নির্বাচন ঘোষিত হয়েছে, এই জাতি যে নির্বাচন হবে কিনা অনিশ্চয়তা ছিল, সেক্ষেত্রে কিছুটা স্বস্তি আসছে। লেভেল প্লেইং ফিল্ড যাকে বলে, সমতল ভূমি সকলের জন্য সমান সুযোগ সুবিধা, এটা নিশ্চিত করতে হবে। দলের নেতাকর্মীদের নির্বাচনী গণসংযোগে মনোযোগী হবার কথাও জানান তিনি। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। অন্যদিকে নির্বাচনের সময়ে ক্ষমতা, কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার থেকে উত্তরণের তাগিদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আর আগামীতে কাঙ্ক্ষিত উন্নয়ন না হলে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তারা। পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে নেতাকর্মীদের সাথে চা চক্রে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সঙ্গে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে সাংবাদিকদের সার্জিস বলেন, বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের সময় ক্ষমতা, কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার হয়, যা থেকে উত্তরণ ঘটাতে হবে। নির্বাচনকালীন সময় ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার পেশি শক্তির অপব্যবহার করা হয়। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং একটি ফিল্ড দেখতে চাই, যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং এই সুষ্ঠু একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় এবং স্বয়ংসম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে। এদিকে রংপুরের কাউনিয়ায় ইউনিভার্সিটি মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সম্প্রীতির ঐক্য সমাবেশে যোগ দিয়ে দলটির সদস্য সচিব আখতার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে জনগণের কল্যাণে জনপ্রতিনিধিরা কাজ না করলে প্রতিরোধের মুখে পড়বেন। আর যারা জনগণের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে চায়, আমরা সকলে সামাজিক আন্দোলন গড়ে তুলব। জনগণের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা, তার বিরুদ্ধেই জনগণ। সমাবেশে একই মঞ্চে ছিলেন রংপুর ৪ আসনের বিএনপি ও জামাতের সম্ভাব্য প্রার্থীরা। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। কোরবানির ঈদের বর্জ্য অপসারণ কার্যক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দাবি করছে শতভাগ সাফল্য। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশন বলছে সীমিত জনবল ও সরঞ্জামের ঘাটতি থাকলেও পরিচ্ছন্নতার সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে। কুরবানির ঈদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ড থেকেই শতভাগ পশুর বর্জ্য অপসারণের দাবি করছে কর্তৃপক্ষ। ৩১,২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণের কাজ করেছেন ১২,৮৫৩ জন কর্মী। ব্যবহৃত হয়েছে ২,০০০-এর বেশি যানবাহন। এবার যেটা আমরা করেছি যে আগে যেমন বাজারের ময়লাগুলো পরে কালেকশন করা হতো, যার জন্য হিসাবটা থাকতো না। তো এবার আমরা এই পশুর বর্জ্য অপসারণের পাশাপাশি আমরা বাজারে যে ময়লাটা তৈরি হয় হাটে, গরুর হাটে, সেই ময়লাটাও কিন্তু আমরা এবার মানে একই সাথে আমরা অপসারণ করেছি, যার জন্য এবারে আমাদের ময়লার পরিমাণটা গত বছরের চেয়ে একটু বেশি হয়েছে। এছাড়া অস্থায়ী হাট থেকে উড়ন্ত ও ভাসমান বর্জ্য অপসারণ হয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে ছিল জনবল সংকট ও পর্যাপ্ত ডাম্পিং স্টেশনের অভাব। কুরবানি কিছুটা কমলেও বর্জ্য বেড়েছে। শতভাগ পরিষ্কার না হলেও সর্বোচ্চ চেষ্টা চলছে। আমাদের যে টার্গেট ছিল প্রায় ২০,০০০ টন,
সেটা আমরা হয়তো বা ফিল আপ করতে পেরেছি, কিন্তু এখনও তো ময়লা জেনারেট হচ্ছে। এটা হচ্ছে একটা বড় বিষয়, কারণ আজকে বিকালেও কিছু কোরবানি হবে অনেক জায়গায়, তো সেগুলো কোরবানি হলে আমরা সেগুলো কালেকশন করব। ঢাকা উত্তর সিটির হাটগুলোর বর্জ্য পরিষ্কারে কিছুটা দেরি হলেও শুরু হয়েছে অপসারণ কার্যক্রম। মঙ্গলবার থেকে স্বাভাবিক বর্জ্য ব্যবস্থাপনাও চলবে পুরোদমে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। এখন দেখবেন স্যাভলন নিবেদিত পরিচ্ছন্নতার খবর। ঈদের তৃতীয় দিনেও সিটি কর্পোরেশনগুলোতে পুরো দমে চলছে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার কার্যক্রম। সকাল থেকেই খুলনা, নারায়ণগঞ্জ ও কুমিল্লা কর্পোরেশন কর্মীরা অংশ নেয় পরিচ্ছন্নতার কাজে, যদিও এখনও বিভিন্ন স্থানে পড়ে আছে বর্জ্য। কোরবানির ঈদে দেশজুড়ে করা হয় কয়েক লাখ পশু কোরবানি। খুলনায় ঈদের তৃতীয় দিনে বর্জ্য অপসারণ শুরু হয় সকাল 10টা থেকে। এ কাজে নিয়োজিত আছে সিটি কর্পোরেশনের 850 পরিচ্ছন্নতা কর্মী। খুলনা মহানগরীর 31টি ওয়ার্ডকে 16টি ইউনিটে ভাগ করে চলছে এই কার্যক্রম। পরিচ্ছন্নতা কর্মীরা আশা করছেন বিকেলের মধ্যেই কাজ শেষ করতে পারবেন তারা। ময়লা বা বর্জ্য আবর্জনা আমরা বাসা বাড়িতে আইনে এই জায়গায় ফালাই, সিটি গাড়িতে এসে ময়লাটা নিয়ে চলে যায়। রাস্তায় যারা কুরবানি দেশে তাদের এই যে যত ওগলা, গোবর, হাবিজুবি সব রাস্তা থেকে আমরা টান দিয়ে এনে ফেলাই দিচ্ছি। এনে আবার সিটি কর্পোরেশন ডাস্টবিনে নিয়ে যাবে। এদিকে কুমিল্লায় এখনও পর্যন্ত 1500 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। স্থায়ী অস্থায়ী মিলিয়ে সেখানে কাজ করছে 400 পরিচ্ছন্নতা কর্মী। তবে সরেজমিনে দেখা গেছে জেলার তানপুর, কান্দিরপাড়, কাটাবিল ও চকবাজার এলাকায় এখনও পড়ে আছে ময়লা। সিটি কর্পোরেশন নাগরিক হিসাবে আমাদের কাছে তো সরকার ভ্যাট ট্যাক্স নেয়, কিন্তু আমরা সিটি কর্পোরেশনের কাছ থেকে যেরকম সুযোগ সুবিধা পাওয়ার কথা তা কোনো কিছুই পাচ্ছি না। 4-5 দিন থেকে পড়িয়েছে, ঈদের পর থেকেই পড়িয়েছে। এই ডাস্টবিনটা তাড়াতাড়ি পরিষ্কার করে দেয়, আমাদের থাকার উপযুক্ত করে দেয়, মানুষ চলাফেরার উপযুক্ত করে দেয়, তাহলে আমাদের খুব ভালো হবে, মানুষ চলাফেরার অনেক ভালো হবে। এদিকে 3 দিন পার হলেও এখনও নারায়ণগঞ্জ শহরের বিবি রোড ও নবাব সলিমুল্লাহ সড়কের বিভিন্ন জায়গায় দেখা গেছে ময়লার স্তূপ। তবে আজকের মধ্যেই বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। আসিফ খান, ডিবিসি নিউজ। ঈদের ছুটিতে নির্মল আনন্দে মেতে উঠতে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেরিয়েছেন রাজধানীবাসী। ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। টানা ছুটি পেয়ে রাজধানীর নানা প্রান্ত থেকে রমনা পার্কে ছুটে আসেন শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। আজহার ছুটিতে রাজধানীর রমনা পার্ক সহ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীরা ভিড় করছেন স্বজনদের নিয়ে। দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে রমনা পার্কে। বেলা গড়িয়ে উৎসবে রূপ নেয় ঈদ আনন্দ। এদিন পরিবার প্রিয়জনদের নিয়ে কেউ কেউ ঘুরে বেরিয়েছেন পার্কের সবুজ ঘাসে, নিয়েছেন নির্মল আনন্দ। কেউ আবার নেমে পড়েছেন ছোট বোটে করে লেকের জলে। এখানে আসছি, ঘুরতেছি, ছবি তুলতেছি, ভালো লাগতেছে অনেক। ঢাকায় এত লোক সংখ্যা নাই, যেগুলো আছে মোটামুটি অ্যাভেলেবেল, এগুলোতে নিরিবিলিভাবে ঘোরা যাচ্ছে, ভালোই লাগতেছে। ঢাকা শহরটা জায়গাটা অনেক নিরিবিলি দেন হচ্ছে, সে স্পেসটা অনেক বড় দেন, ভালো লাগে আসলে এই জায়গাটায়। আমাদের রমনা পার্ক আশেপাশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এবং এখানে গাছপালা, পরিবেশ, মনোরম পরিবেশ আমাদেরকে মুগ্ধ করে। শিশুদের মানসিক বিকাশে পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা নেই বলে মনে করছেন দর্শনার্থীরা। আমাদের এই বিনোদন কেন্দ্রগুলো বাচ্চাদেরকে নিয়ে ওপেন প্লেসে ঘুরতে যাওয়া, তাদেরকে প্লে জোন খেলতে সুযোগ দেওয়া, এগুলোর জন্য অনেক ভালো ব্যবস্থাপনা থাকা উচিত। শুধু একটা না, যদি আরও সম্ভব হয় আরেকটা পার্ক ঢাকার মধ্যে অন্তত 2টা সরকারি পার্ক থাকা দরকার। রাজধানীতে একমাত্র সরকারি শহীদ জিয়া শিশু পার্ক বন্ধ প্রায় 7 বছর। তাই তো সাধ্য না থাকায় অনেকেই যেতে পারছেন না বেসরকারি পার্কে। এখন দেখা যাচ্ছে সরকারি পার্ক বন্ধ এবং বেসরকারি পার্ক বিভিন্ন পার্ক হয়ে গেছে, তো সেক্ষেত্রে মনে করেন আমরা এক প্রকার বাধ্য আপনার বেসরকারি পার্কে যাওয়ার জন্য। তবে ঈদের এই আনন্দ বাড়াতে সবার জন্য আরও বেশি উন্মুক্ত বিনোদনের ব্যবস্থা করার তাগিদ নগরবাসীর। লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটকে মুখর দেশের পর্যটন ও বিনোদন স্পটগুলো। সিলেটের সাদা পাথরে শীতল স্বচ্ছ জলে গোসল কিংবা ভোলার মেঘনা নদীর তীরে সূর্যাস্ত দেখা ঈদ আনন্দকে যেন বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। এছাড়া উত্তরের তিস্তা পাড়ে ঘোরাঘুরি আর নড়াইলের চিত্রা নদীর ধারে বসে মুছে যাচ্ছে যান্ত্রিকতার যাতনা। ওদিকে বিভিন্ন পার্কে নানা ধরনের রাইড আর ওয়াটার কিংডমে দাপাদাপিতে মেতেছেন অনেকেই। মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশির সাথে ধবল ধূসর পাথরের জলকেলি, এমন দৃশ্য সিলেটের সাদা পাথর পর্যটন স্পটে।
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে গিয়েছেন অনেক পর্যটক। ক্লান্তি দূর হয়ে গেছে এখানে আসার পরে। এখানকার ঠান্ডা পানি এবং পাশে পাহাড়, মনোমুগ্ধকর পরিবেশ সবকিছু মেলাই সুন্দর। আসতে যদিও একটু ক্লান্ত একটা ভাব ছিল, তবে এখানে আসার পরে অনেক ভালো লাগছে। ঈদের ছুটিতে দ্বীপ জেলা ভোলা ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর। মেঘনা নদীর উত্তাল ঢেউ, জেলেদের জালে ইলিশ ধরার দৃশ্য আর স্পিডবোট ও ট্রলারে করে দল বেঁধে ঘোরাঘুরিতে সময় কাটছে তাদের। ঈদেই মূলত ঘোরা হয়, এখানে আসছি। বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে, স্পিডবোট আছে, বাচ্চাদেরকে নিয়ে স্পিডবোটে ঘুরলাম। যেহেতু এখন বন্ধ একটা সময়, বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দেওয়া, বাহিরে ঘুরতে আসা। ঈদে বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে উত্তরের তিস্তা পার। লালমনিরহাটের তিস্তা ব্যারাজ সহ বিভিন্ন পয়েন্টে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। যান্ত্রিকতা ভুলে নড়াইলে পরিবার পরিজন নিয়ে চিত্রা নদীর তীরে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন অনেকেই। এছাড়া শহরের ডিসি পার্ক সহ বিভিন্ন পার্কে জড়ো হচ্ছেন বিনোদন প্রেমীরা। চিত্রা নদী আছে আমাদের নড়াইলের অনেক ফেমাস একটা নদী, ঘোরার জন্য আর কি মনোরম একটা পরিবেশ। পার্কটা অনেক সুন্দর ঘোরার জন্য, যেহেতু নদীর পাশে অবস্থিত, সো মনোরম পরিবেশে আছে। ঈদের ছুটিতে বাগেরহাটের দর্শনীয় স্থানগুলোতে ভিড় বেড়েছে। এছাড়াও বিদেশি পর্যটক ও দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা গিয়েছেন ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ ঘুরে দেখতে। বিগত ৯ মাস আগে এখানে এসেছিলাম, এখানে ঘুরতে আসতে ভালো লাগে। মানে এই জুনে চাকরি না করলে তো বুঝতামই না যে ৬০ গম্বুজ মসজিদ আছে, তাই আমরা এখানে ঘুরতে আসি। দর্শনার্থীদের ভিড়ে মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। এছাড়াও ওয়াটার কিংডমে গানের তালে তালে ঈদ আনন্দে মেতেছেন অনেকেই। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। রাজধানীর পোস্তা এবং সাভারের চামড়া শিল্প নগরীতে শেষ হয়েছে কাঁচা চামড়া সংগ্রহের কাজ। সপ্তাহখানেক পর শুরু হবে লবণযুক্ত চামড়া সংগ্রহ। কোরবানি কম হওয়া এবং গরুর ল্যাম্প রোগের কারণে এবার চামড়া সংগ্রহ কিছুটা কম হওয়ার শঙ্কা ট্যানারি মালিকদের। চামড়ার দাম নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। গত 2 দিন কাঁচা চামড়া সংগ্রহের পর সংরক্ষণ চলছে রাজধানীর পোস্তা এবং সাভারের বিসিক শিল্পনগরীতে। চামড়ায় লবণ মাখানোর কাজ শেষে প্রস্তুতি চলছে পরবর্তী প্রক্রিয়াকরণের। আজকে কিনতেছেন, আজকে যেগুলো আমরা লবণ দিছি এগুলার কি আবর্জনাগুলা ফেলে দিতেছে। চামড়াগুলো আমার লাইভিং আগে চলবে, তারপরে প্যালাসিন হবে, প্যালাসিনের পরে হোয়াইটগুলো হবে, হোয়াইটগুলোর পরে লাট দেওয়া হবে। দেশে কোরবানি কম হওয়ায় এবার চামড়া সংগ্রহও কম হবে বলে জানাচ্ছেন ট্যানারি মালিকরা। লবণ ছাড়া চামড়ার মান কমে যাওয়ায় কিছু স্থানে দাম পড়ে গেছে বলেও দাবি তাদের। দিনের বেলায় মোটামুটি দামটা ভালো ছিল, সন্ধ্যার পরে অটোমেটিকলি চামড়ার দাম কমে যায়। অতীতে সবসময় সন্ধ্যার পরে দামটা অটোমেটিকলি কম থাকে। কিছু পশু ল্যাম্প রোগে আক্রান্ত হওয়ায় রয়েছে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা। 30% চামড়া ল্যাম্প ডিজিজের কারণে আপনার কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু কোনো গ্রেডে আসবে না। ভ্যাকসিনেশনের আওতায় গবাদি পশুগুলো আনে নেই বিধায় কিন্তু এই ডিজিজটা আপনার শুরু হয়েছে। চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে শিল্প উপদেষ্টা জানান, লবণ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়ায় এবার ভালো দাম পাবে মাদ্রাসা ও এতিমখানাগুলো। প্রথম জিনিসটা হচ্ছে যে আমাদের শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। চামড়ায় যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। এদিকে সাতক্ষীরায় বাণিজ্য উপদেষ্টা বললেন, চামড়ার দাম নিয়ে ছড়ানো হচ্ছে ভুল তথ্য। এই জন্য 7.5 লক্ষ মণ লবণ সারা বাংলাদেশে বিতরণ করেছে। চামড়া শিল্পের যে প্রণোদনার টাকা প্রায় 220 কোটি টাকা ছেড়ে দিয়েছে, কিছু অসাধু ব্যবসায়ীর সাথে মিলে একটা এমনটা তৈরি করার চেষ্টা করছে যে চামড়ার দাম পড়ে যাচ্ছে। ঈদের 10 দিন ঢাকা ও আশপাশের লবণযুক্ত চামড়া আসবে সাভারের ট্যানারি পল্লীতে, এরপর আসবে সারা দেশ থেকে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। মৌলভীবাজারের জুড়িতে কলেজ পড়ুয়া মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাবুল আহমেদ ও তার মেয়ে হালিমা। পুলিশ জানায়, বিকেল 4:30টার দিকে সাঁতার শেখানোর এক পর্যায়ে বাবার হাত ফসকে পুকুরের পানিতে ডুবে যায় মেয়ে। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে তলিয়ে যান। কিছুক্ষণ পর স্বজনরা বাবা মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঈদের ছুটিতে তারা ঢাকা থেকে নিজ বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল হালিমার। আন্তর্জাতিক প্রসঙ্গ,
এবার ভূমধ্যসাগরে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন জব্দ করেছে ইসরায়েল। এ সময় আটক করা হয়েছে পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ ওই জাহাজে থাকা 12 জন মানবাধিকার কর্মীকে। এরই মধ্যে জাহাজটি নেওয়া হয়েছে ইসরায়েলের আশদোদ বন্দরে। গত 2 মার্চ থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এতে তীব্র অনাহারে ভুগে মারা যায় অনেক শিশু। নেতানিয়াহু প্রশাসনের এমন বর্বরতার বিরোধিতা জানাতে 1 জুন ম্যাডেলিন নামের একটি জাহাজ ইতালির সিসিল থেকে রওনা দেয় গাজার উদ্দেশ্যে। তবে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FSC পরিচালিত এই জাহাজ ভিড়তে দেয়নি ইসরায়েল। আল জাজিরা বলছে, স্থানীয় সময় সোমবার রাতে মধ্য গাজার উপকূল থেকে 100 মাইল দূরে অবস্থানকালে জাহাজটি তাড়া করে ইসরায়েলি বাহিনী। কিছু সময় পরই ঘেরাও করা হয় চারদিক থেকে। ওই জাহাজে ছিলেন সুইডেনের পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ ও ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান এবং ফরাসি কর্মী ও চিকিৎসক ব্যাপিস আন্দ্রে সহ 12 মানবাধিকার কর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় জাহাজ জব্দের পর হাত উপর দিকে তুলে বসে আছেন ওই 12 জন। এ সময় তাদের মোবাইল ফোন সমুদ্রে ফেলে দিতে বলেন ইসরায়েলি সেনারা। FSC জানিয়েছে, জাহাজের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে জাহাজটি ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়ার তথ্য নিশ্চিত করেছে তেল আবিব। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক। লস অ্যাঞ্জেলেস লাখো অভিবাসীর ঘাম আর রক্তকে পুঁজি করে সমৃদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্রের যে শহর, যার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অগণিত অভিবাসীর স্বপ্ন। সেই শহরের অলিতে গলিতে এখন প্রতিধ্বনিত হচ্ছে অভিবাসীদের কান্না, আতঙ্ক আর প্রতিবাদের অগ্নিঝরা স্লোগান। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে টানা 3য় দিনের মতো বিক্ষোভে উত্তাল। বাড়ির দরজায় যে কোনো সময় কড়া নাড়তে পারে অভিবাসন পুলিশ। আটক করে ফেরত পাঠানো হতে পারে নিজ দেশে, যেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে এসেছিলেন যুক্তরাষ্ট্রে। এমন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে লস অ্যাঞ্জেলেসের লাখো অভিবাসীর। ক্যালিফোর্নিয়া জুড়ে বেশ কদিন ধরেই অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের ধরপাকড় চালাচ্ছে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। সংস্থাটির বিরুদ্ধে গেল 3 দিন ধরে তুমুল আন্দোলন চলছে লস অ্যাঞ্জেলেসে। দোকানপাটে চালানো হয়েছে লুটপাট, গাড়িতে দেয়া হয়েছে আগুন। দফায় দফায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। রাবার বুলেট আর টিয়ার গ্যাসে রণক্ষেত্র লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া প্রশাসনের অনুমতি ছাড়াই 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। মাঠে নামানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে 500 মেরিন সেনাকেও। শুরু থেকেই হার্ডলাইনে যায় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল ছাড়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু এরপরও আন্দোলন দমাতে হিমশিম ডোনাল্ড ট্রাম্পের। লস অ্যাঞ্জেলেসের এই অগ্নিগর্ভ পরিস্থিতিও রিপাবলিকান ডেমোক্র্যাট রাজনৈতিক বাদানুবাদে মোড় নিয়েছে। রণক্ষেত্রে পরিণত হওয়ার জন্য ট্রাম্পকেই দুষলেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসাম। আলোচনা ছাড়াই ন্যাশনাল গার্ড মোতায়েন করায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন তিনি। over its decision to deploy the California National Guard without his approval. এর মধ্যেও একের পর এক বেফাঁস মন্তব্য করে অভিবাসীদের ক্ষোভ উস্কে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মাস্ক পরা আন্দোলনকারীদের দেখলেই গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামিয়া জান্নাহ, DBC নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আর একটি বিরতি, সঙ্গেই থাকুন। অবশেষে হচ্ছে প্রতীক্ষার অবসান। ঢাকায় আগামীকাল ফুটবলের ব্লকবাস্টার শোডাউন। AFC এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। হামজা ফাহমিদুলের সাথে এই ম্যাচে যুক্ত হচ্ছেন সমিত সোম। সবকিছু ঠিক থাকলে লাল সবুজ জার্সিতে অভিষেক হচ্ছে এই কানাডা প্রবাসী ফুটবলারের। জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। জাতীয় স্টেডিয়ামে হামজা জামালদের শেষ মুহূর্তের প্রস্তুতি। AFC এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় ম্যাচটা যে নিজেদের থেকে ঢের এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে, তাই তো অনুশীলনে শতভাগ মনোযোগী লাল সবুজের ফুটবলাররা। 1973 থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে 5 বার, যেখানে 2 জয় 2 ড্র আর 1 ম্যাচে হেরেছে বাংলাদেশ। পরিসংখ্যান বাংলাদেশকে এগিয়ে রাখছে, পাশাপাশি হামজা চৌধুরী, সমিত সোমদের উপস্থিতি দলের শক্তি বাড়িয়েছে বহুগুণ।
সবকিছু মিলিয়ে 10 বছর পর এই ম্যাচটায় সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছেই না বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে, তবে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই আমাদের হাতে। দলের সাথে সবশেষ যোগ দেয়া সদস্য সমিত সোম সবার সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে। সব দিক থেকে আমরা এখন প্রস্তুত। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও টানা 6 মাস হারের বলয়ে থাকা সিঙ্গাপুর সম্প্রতি মালদ্বীপকে হারিয়েছে 3-1 গোলে। তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে মোটেও সহজভাবে নিচ্ছে না দ্য লায়নরা। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করেছি, তবুও কোনোভাবেই পয়েন্ট হাতছাড়া করতে চাই না। আমাদের প্রস্তুতিটা সে হিসেবেই করেছি। হামজা চৌধুরী, সমিতের মতো ফুটবলার যে দলে আছে সে দলটা তো আর সহজ প্রতিপক্ষ হতে পারে না। র্যাঙ্কিংয়ে এগিয়ে বা পিছিয়ে থাকাটাও কোনো বিষয় নয়। এই ম্যাচের জন্য ফরওয়ার্ড লাইনের পাশাপাশি ডিফেন্স ও উইংয়েও জোর দেয়া হয়েছে অনুশীলনে। সম্প্রতি বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। জাতীয় দলকে ঘিরে আকাঙ্ক্ষা বেড়েছে বহুগুণ। সেই জায়গায় হামজা সমিতদের দিকে চোখ রাখছে পুরো জাতি। এশিয়ান কাপের বাছাই পর্বে এখন পর্যন্ত প্রতিটি দলেরই অর্জন 1 পয়েন্ট করে। আর সি গ্রুপে সেই বাংলাদেশ আর সিঙ্গাপুরের ম্যাচটার উপর নির্ভর করছে এই দু দলের মধ্যে কারা এগিয়ে যাবে পয়েন্ট টেবিলে। আর সেই জয় পেতেই কিন্তু কঠোর অনুশীলন হামজা সমিতদের। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ম্যাচ চলাকালে কেউ যদি নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে প্রবেশ করে তবে তাকে সরাসরি পাঠানো হবে কারাগারে। ম্যাচের প্রায় 1.5 ঘন্টা আগে বন্ধ হবে গেট। নিরাপত্তা নিশ্চিতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হয়ে গেল ডিএমপির মহড়া, যেখানে ছিল সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট। হঠাৎই জাতীয় স্টেডিয়ামে অস্ত্রসহ ঢুকে পড়ল কয়েকজন সন্ত্রাসী। ঘোষণা দিল এখানে কোনো খেলাধুলা চলবে না। কপাল মন্দ, ভুল জায়গাতে ঢুকে পড়েছেন অস্ত্রধারীরা। মুহূর্তেই সোয়াট সদস্যরা আটক করে ফেলল সন্ত্রাসীদের। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ চলাকালে যদি সত্যি এমন কিছু ঘটে তবে তাদের কপালে শনি আছে। শুধুই কি এতটুকু? নিরাপত্তা নিশ্চিতে স্টেডিয়ামে থাকবে ডিএমপির K9 ডগ স্কোয়াড। ল্যাব্রাডর, জার্মান শেফার্ড সহ বিশ্বের নামি দামি ব্রিগেডের প্রশিক্ষিত কুকুর থাকবে বোমা কিংবা বিস্ফোরক সদৃশ্য যে কোনো কিছু খুঁজে বের করতে। যদি সত্যি বোমা পাওয়া যায় তবে তার জন্য থাকবে ব্যবস্থা। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেই বোমা নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত সবাইকে রাখা হবে নিরাপদে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন সফলতার সাথে রুখে দেওয়া যায়, সেটাই নিশ্চিত করতে ম্যাচের আগের দিন জাতীয় স্টেডিয়ামে সোয়াট টিমের আয়োজন। চলছে সর্বোচ্চ নিরাপত্তার মহড়া। মাঠ কিংবা মাঠের বাইরে যে কোনো ধরনের হামলা কিংবা সহিংসতা ঘটানোর সাহসও যেন কেউ দেখাতে না পারে, সেটাই নিশ্চিত করছে স্পেশাল ওয়েপন অ্যান্ড টেকনিক্যাল টিম সোয়াট। সিঙ্গাপুর ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে যা কিছু দরকার সবই করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে এবং আমাদের যথাযথ যে প্রক্রিয়া সেগুলো আমরা ফলো করব এবং সোয়াট আমাদের সঙ্গে থাকবে, আমাদের পুলিশের কভার টিমও থাকবে। স্টেডিয়ামে কোনো প্রকার বিস্ফোরক দ্রব্য নিয়ে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু ফ্লেয়ার্স এবং স্মোক বম নট অ্যালাউড। এবার যদি ফ্লেয়ার্স হয় এটা কিন্তু একটা মামলা হবে। এই মামলাটা কিন্তু মেবি একটা বিস্ফোরক মামলা হতে পারে, বিকজ এটা একটা বিস্ফোরক ইস্যু। মাঠ ও মাঠের বাইরে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, সোয়াট ও সিভিল ড্রেসে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি থাকবে সেনাবাহিনীও। নিরাপত্তার স্বার্থে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।